এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জনাব লুৎফর রহমান। সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি আমাদের মধ্যে উপস্থিত 11 দলীয় জোটের সিপাহসালার সারা বাংলাদেশের গণমানুষের নেতা ডক্টর শফিকুর রহমান আমাদের জামালপুর এসেছেন। জামালপুরের মানুষের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী জামালপুরবাসী, বিগত 53 বছরে এই জামালপুরে উন্নয়নের নামে হয়েছে লুণ্ঠন, উন্নয়নের নামে হয়েছে পকেট ভারী করা, উন্নয়নের নামে হয়েছে জনৈক নেতার পকেট ভারী এবং বিদেশে তাদের বাড়িঘর। আজকে জামালপুরের মানুষ আমাদের 11 দলীয় জোটের সংগ্রামী সিপাহসালারের কাছে জামালপুরের উন্নয়নের, জামালপুরের ভাগ্য পরিবর্তনের কথা শুনতে এসেছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আপনাদের ভোটের মাধ্যমে 11 দলীয় জোট ক্ষমতায় গেলে জামালপুরে আমরা কি কি আশা করি সেই আশার বাণী আমাদের সংগ্রামী জামাতের আমির আমাদের শুনিয়ে যাবেন। সংগ্রামী উপস্থিতি, আমাদের জামালপুর জেলায় 11 দলীয় জোটের 5টি আসনেই দাঁড়িপাল্লার প্রার্থী। এই 11 দলীয় আসনের 11 দলীয় জোটের যারা সংগ্রামী প্রার্থীরা রয়েছেন প্রত্যেককেই আমরা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার ভোটে বিজয়ী করব। আমরা বিজয়ী করব তো? আমরা যদি তাদেরকে ভোটে বিজয়ী করি আগামীর বাংলাদেশে কেউ হাসিনা হয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আজকে এই জামালপুর সিংহজানি মাঠ থেকে শপথ করব। আমাদের শপথ দুর্নীতির বিরুদ্ধে শপথ, আমাদের শপথ ইনসাফের পক্ষে শপথ, আমাদের শপথ সুশাসনের পক্ষে শপথ, আমাদের শপথ হাবুদের পক্ষে শপথ, আমাদের শপথ 12 তারিখে 11 দলীয় জোটকে বিজয়ী করার শপথ ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত, আমি আর বক্তব্য বাড়াবো না। সকলেই ভালো থাকবেন। 12 তারিখে ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে 11 দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করবেন। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর 2 ইসলামপুর আসনের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল পরিচালক, জামালপুরের মাটি ও মানুষের নেতা, আমাদের গর্ব ডক্টর সামিউল হক ফারুকী। ডক্টর সামিউল হক ফারুকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, জামালপুর জেলা আমির এবং জামালপুর 5 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সাত্তার, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি
বাংলাদেশের মানবিক নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোহিত এবং মুসলিম উম্মার কান্ডারীদের অন্যতম জামাত ইসলামী বা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, আমরা জামালপুরের পক্ষ থেকে প্রথমে তাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা দেখছি বাংলাদেশের একটি পরিবর্তনের জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমাদের মহান নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একজন মানবিক নেতা, তিনি একজন সমাজকর্মী। মানুষের পাশে থেকে সেবা করাই তার মূল কাজ। ইতিমধ্যে আমরা সেটা দেখেছেন। আপনারা কি চান না তার নেতৃত্বে আগামী বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ হয়ে উঠুক? যদি চান তাহলে আগামী নির্বাচনে আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাতকে বিজয়ী করে আগামী দিনে সরকার গঠনে সহযোগিতা করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আমরা মাননীয় প্রধান অতিথির কাছে এই পিছিয়ে পড়া অনুন্নত জামালপুরের কিছু দাবি দাওয়া পেশ করছি। প্রথম হলো যে আমাদের এখানে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে, অনেকগুলো জমি এখানে অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেটার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয় নাই। আমরা মাননীয় প্রধান অতিথির কাছে আহ্বান জানাবো অতি শীঘ্র যেন এই অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করতে পারে, সেই দাবি আমরা তার কাছে করছি। সম্মানিত বন্ধুগণ, আমাদের এই জামালপুরে একটি মেডিকেল কলেজ আছে, কিন্তু আজ পর্যন্ত সেই মেডিকেল পূর্ণরূপে চালু হতে পারে নাই। তার অবকাঠামোগত উন্নয়ন হয় নাই এবং ক্লাস নেওয়ার মতো পরিবেশ এখনো তৈরি হয় নাই। চিকিৎসার মতো একটি গুরুত্বপূর্ণ খাত এভাবে অবহেলিত থাকলে দেশের জন্য যেমন ক্ষতিকর, আমাদের অঞ্চলের জন্য তেমনি ক্ষতিকর। তাই আমি মাননীয় প্রধান অতিথির কাছে দাবি জানাবো যেন অতি শীঘ্রই এই মেডিকেল কলেজ এবং হাসপাতালটি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করা হয় এবং এটার আরো উন্নয়ন ঘটানো হয়। সম্মানিত প্রধান অতিথি, আমরা জানি যে জামালপুর নকশিপল্লী এবং হস্তশিল্পের জন্য প্রসিদ্ধ, পাশাপাশি কাঁসা শিল্প এখানে ইতিহাসে প্রসিদ্ধ ছিল, কিন্তু আজকে সেগুলো মৃতপ্রায়। এজন্য জামালপুরের ঐতিহ্য নকশি কাঁথা, নকশিপল্লী, হস্তশিল্প এবং কাঁসা শিল্পকে পুনর্জাগরণের জন্য যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, এই আহ্বান আমরা জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, জামালপুরের দুঃখ নদী ভাঙ্গন। পশ্চিম দিক দিয়ে নদী প্রবাহিত যমুনা যা ভেঙ্গে হাজার হাজার পরিবারকে বাস্তুহারা করেছে, তেমনি পূর্ব দিক দিয়ে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনও অসংখ্য বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য জামালপুরকে নদী ভেঙ্গে তছনছ করেছে, ফলে আমাদের জনপদ আরো পশ্চাৎপদ হয়েছে। দুঃখী মানুষের সংখ্যা বেড়েছে, অসহায় মানুষের সংখ্যা বেড়েছে, অথচ এই নদী ভাঙ্গন প্রতিরোধের বাস্তব কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। ইনশাল্লাহ আমরা আশা করব জামাত বিজয়ী হলে আমাদের মাননীয় প্রধান অতিথির নেতৃত্বে আজকে আমরা জামাতের নেতৃত্বে এই নদী ভাঙ্গন প্রতিরোধের ইনশাল্লাহ বাস্তব পদক্ষেপ নেবেন, এই দাবি আমরা করছি। সম্মানিত বন্ধুগণ, মাননীয় প্রধান অতিথি, আমরা দেখছি জামালপুর থেকে বাহাদুরাবাদ পলাশীঘাট পর্যন্ত একটি টানেল নির্মাণ করা প্রয়োজন। ফলে পূর্ব পশ্চিম জামালপুর থেকে নদী আমাদেরকে বিভক্ত করেছে, নদীর এপার আর ওপারের সংযোগ এখন বিচ্ছিন্ন হয়ে আছে। এখানে কোনো ফেরি চালু নাই, এখানে চলাচলের সুবিধা নাই। আমরা আশা করব যে ইনশাআল্লাহ জামাত বিজয়ী হবে, বিজয়ী হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আশা করব এখানে একটা টানেল নির্মাণ করবেন ইনশাআল্লাহ। এরপর আমরা আশা করব যে জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত 4 লাইনের ব্যবস্থা করা। যাতায়াতের দিক থেকে জামালপুর একেবারে অনুন্নত। এই জামালপুর থেকে মাত্র 250 কিলোমিটার রাস্তা ঢাকায়, অথচ এই পথ পাড়ি দিতে আমাদের 6 থেকে 7 ঘন্টা সময় লেগে যায়। সুতরাং এই রাস্তাগুলো যদি 4 লেন করা হয় তাহলে আমাদের এই পশ্চাৎপদ জনপথের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে, এই দাবিটি আমি তার কাছে করছি। সম্মানিত প্রধান অতিথি এবং সকলের দৃষ্টি আকর্ষণ করছি, জামালপুর থেকে ট্রেন লাইনই হলো আমাদের মূল যাতায়াতের ব্যবস্থা, কিন্তু এই লাইনটি সিঙ্গেল। আমরা আশা করছি, দাবি করছি যে এই রেল লাইনটি যেন ঢাকা থেকে জামালপুর পর্যন্ত
এবং বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যেন এটি ডবল লাইন করা হয়, এই আবেদন আমাদের রইল। এরপর আমরা মেলান্দতে আমাদের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, এখনো তা পূর্ণাঙ্গ রূপ লাভ করে নাই। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই এলাকার উন্নয়নে যে ভূমিকা পালন করবে, সেজন্য আমরা দাবি করছি এই বিশ্ববিদ্যালয়টি যেন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আরো সম্প্রসারিত করে এর কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়, এই দাবি আমরা জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি যে আমাদের মাদারগঞ্জের এই এলাকায় গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, প্রচুর গ্যাস রয়েছে, এই গ্যাসগুলো উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে না। যদি এই গ্যাসগুলো উত্তোলন করা হয় তাহলে এই অঞ্চলের সহ সারা দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে ইনশাআল্লাহ আমাদের মাননীয় প্রধান অতিথি এই মাদারগঞ্জের গ্যাস উত্তোলনের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা যে দাবিগুলো জানালাম, এই দাবিগুলো জামালপুরের মৌলিক দাবি, এই দাবিগুলো পূরণ হলেই জামালপুর ইনশাআল্লাহ উন্নত হবে। যদি আমরা জামালপুরের উন্নয়ন চাই, যদি আমরা জামালপুরের সমৃদ্ধি চাই, যদি আমরা জামালপুরের আধুনিকীকরণ চাই, তাহলে আগামী 12 তারিখে নির্বাচনে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জামালপুরের 5টি আসনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এই আসনের বিজয়ী করতে হবে আমাদের প্রার্থীদেরকে, তাহলে ইনশাআল্লাহ জামালপুরের পিছিয়ে থাকা জেলা থাকবে না, জামালপুরের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত বন্ধুগণ, ভাইগণ, আমি সকলের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আগামী 12 তারিখে নির্বাচনে আমরা ইনশাআল্লাহ সকলের চেষ্টা করে বিজয় ছিনিয়ে আনবো না ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 11 দলীয় জোট জামালপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, 24-এর গণ আন্দোলনে যিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য যিনি দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অনবরত ছুটে বেড়াচ্ছেন, মানুষের দুর্দশায় জায়গায় যিনি দ্রুতগতিতে হাজির হন, সেই মানবিক নেতা, আগামী দিনের কান্ডারি, আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী আমিরাত জামাতের আগমন, জামালপুরের পক্ষ থেকে দেশ নেতার আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় জামালগঞ্জবাসী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? মাঘ মাসে কড়া রোদ, বসে আছেন খোলা মাঠে, তাও ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমি শেরপুর থেকে আসতে আসতে শুনতে পাচ্ছিলাম সকাল 9টা থেকে এখানে অনেকে চলে এসেছেন। যদি তাই হয় তাইলে 5 ঘন্টা, আর আপনাদেরকে বিরক্ত করা আমার জন্য ঠিক হবে না। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি জেলা আমির জনাব আব্দুস সত্তার ভাই, মঞ্চে বসা 11 দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসন্ন নির্বাচনে জাতীয় সংসদ 5টি আসনে পদপ্রার্থী বৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, এই জামালপুরের জুলাই যোদ্ধাবৃন্দ, ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ, অনেকগুলা বক্তব্যই আপনারা শুনেছেন। আমার বক্তব্য তাই, তাদের বক্তব্য যা আমারও বক্তব্য তা।
তারপরেও যেহেতু দাঁড়িয়েছি দুই একটা কথা বলেই বিদায় নেব। আগামী 12 তারিখ ইনশাল্লাহ দেশের বাক পরিবর্তনের নির্বাচন। এ নির্বাচন 8 নয়, 14 নয়, 18 নয়, 24 নয়, এই নির্বাচন 26। এই নির্বাচন 1400 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে নির্বাচন। এই নির্বাচন 34,000 আমাদের ছেলে মেয়েদের পঙ্গুত্বের নির্বাচন। এই নির্বাচন আয়নাগরের অন্ধকার যুগের অবসানের পরের নির্বাচন। এই নির্বাচন জামাতে ইসলামী সহ সকল তৎকালীন বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর শহীদ পরিবারগুলোর হাহাকারের অবসানের নির্বাচন। এই নির্বাচন অতীতের 54 বৎসরের যে রাজনীতি ফেসিবাদ তৈরি করেছে সেই বস্তা পচা রাজনীতির কবর রচনার নির্বাচন। অতএব এই নির্বাচনকে নিতে হবে সেই দৃষ্টিকোণ থেকে ইনশাআল্লাহ। নির্বাচনে কয়টা ভোট? প্রথম ভোট হার পক্ষে ইনশাআল্লাহ। হা জিতলে বাংলাদেশ জিতবে, হা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে। আমরা কি বাংলাদেশকে জিতাবো না পরাজিত করব? ধন্যবাদ আপনাদেরকে। হা মানে আজাদি, না মানে গুলামি। যারা আবার আমাদের গলায় গুলামির জিঞ্জির পরাতে চায় তারাই কেবল হা ভোটের কথা বলতে পারে, না ভোটের কথা বলতে পারে। অনেকে আছে হাও বলে না, নাও বলে না। একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে। কিছু মানুষ দৌড়ে পালাচ্ছে, কিছু মানুষ শুয়ে গেছে, একজন রুকুর হালতে দাঁড়িয়ে আছে। তো তারে একজন জিজ্ঞেস করলো আইসা যে তুমি এই হালতে কেন? বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই, আর যারা শুয়ে গেছে এদের দলেও নাই, আমি নিরপেক্ষ, এই জন্য আমি মাঝামাঝি আছি। কিছু দল তারা হা ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না। আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা যেভাবে 18 কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা ভোট, গণভোটে হা ভোট, আপনারা হা না না একটা ভালো করে বলেন। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন? যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না, নতুন বাংলাদেশ চাই না, পুরানা ব্যবস্থা চাই, ফেসিবাদ আবার চাই। আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। দ্বিতীয় ভোটটি ইনশাআল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে। এখানে 5টা আসনের 5টাতেই দাঁড়িপাল্লার পক্ষ হয়ে ইনশাআল্লাহ 11 দলের প্রার্থীরা লড়াই করবেন। সারা বাংলাদেশে যাকে যেটা হাতে তুলে দেওয়া হয়েছে ওইটা নিয়ে ইনশাআল্লাহ তারা লড়াই করবেন নিজেকে নেতা বানানোর জন্য, তাই না? না, তারা লড়াই করবেন নিজেকে জনগণের সেবক বানানোর জন্য। আমরা আপনাদেরকে সাক্ষী রেখে পরিষ্কার বলছি, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না। বলুন আশ্চর্য ব্যাপার, আপনি জামাতে ইসলামের আমির, আপনি আবার জামাতে ইসলামীর বিজয় চান না, তো কার বিজয় চান? আমি অবশ্যই বিজয় চাই 18 কোটি মানুষের। 18 কোটি মানুষের বিজয় হলেই জামাতে ইসলামীর বিজয় হবে ইনশাআল্লাহ। 24-এর তরুণ তরুণী, যুবক যুবতী, তাদের নেতৃত্বে সারা দেশবাসী যে জন্য সংগ্রাম করেছেন, ওই সংগ্রামের ওই দাবি বাস্তবায়ন, ওই স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আমাদের অঙ্গীকার। তারা চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ, তারা চেয়েছিল হাতে হাতে কাজ, তারা চেয়েছিল ন্যায় বিচার, তারা চেয়েছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, তারা চেয়েছিল মুগল বাহিনী, হাতুড়ি বাহিনীর কবর রচনা। সেদিন পুরুষরা যুদ্ধ করেছে, নারীরাও যুদ্ধ করেছে।
যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। যেদিন আমাদের মেয়েদের গায়ে হাত তুলেছিল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, 15 জুলাই রাতের বেলা, সেই দিন যে আগুন জ্বলে উঠেছিল সেই আগুনেই স্বৈরাচার সরকার হয়ে গেছে। 16 তারিখ 6 জন সিংহ পুরুষ, আমাদের অহংকার, যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের উপর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। এর আগে আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনির মাধ্যমে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে আধিপত্যবাদের গুলামরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লবের সেনাপতি, তাকেও ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে। তোমরা আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি আর তাদের সহযোদ্ধা 1400-কে খুন করে তোমরা মনে করেছ যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় ধরিয়ে দিবে? তারা তো ওই মাদের গর্ভ থেকে বের হয়েছেন, যেই মা 24-এর 4 আগস্ট উত্তরার রাজপথে 10 মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বলেছিলেন, কি সাংঘাতিক কাজ করেছি? বললেন যে এই 10 মাসের অবুজ সন্তান বুকে নিয়ে আপনি এখানে আসছেন, তো কি হয়েছে? আপনি দেখতে পাচ্ছেন না মুহুর্মুহু গুলি আর খাড়ি খাড়ি লাশ? যদি গুলি এসে আপনাকে, আপনার সন্তানকে এফুড় করে দেয়, আলহামদুলিল্লাহ, আমিও শহীদের কাতারে, আমার সন্তানও শহীদের কাতারে মিশে যাব। এরপরে বলে, বেটা শুনো, আজ কুলের বুকের একটা সন্তান আমাকে আল্লাহ দিয়েছেন, সেই সন্তান বুকে নিয়ে আমি রাস্তায় এসেছি আওয়াজ দেওয়ার জন্য। আজ রাস্তায় বাংলাদেশের যে কোটি তরুণ তরুণী, যুবক যুবতী, ওদেরকে বলতে, আমি তোমাদের মা, তোমরা লড়ে যাও, দেশের জন্য শহীদ হও, পিছপা তোমরা হবে না। আমি সেই সাহস দিতে এখানে এসেছি। এই মাকে স্যালিউট। যেই মায়েরা এই ধরনের সন্তান জন্ম দিতে পারেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশ পথ হারাবে না। এখানে ইসলামপুরের অনেকগুলা কথা বলা হয়েছে, দুঃখ দুর্দশার কথা। আমি আপনাদের এক ভাই, আমি 22 সালের মে মাসের 24 তারিখে এখানে এসেছিলাম। তখন একটা ভয়াবহ বন্যা হয়েছিল। আমি যখন নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, এই দেখতে দেখতে 2-4টা বাড়ি দেখলাম যে নদীর বুকে চলে গেল। সেখানে মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, ভাইরা এসেছেন। আমি তাদেরকে সেদিন বলেছিলাম যে আমি এখানে রিলিফ দিতে আসিনি, আমি এসেছি আপনাদের একজন হয়ে, আপনাদের এই দুঃখের সাক্ষী হতে। আমি এসেছি একজন আপনজন হিসাবে, আত্মীয় হিসাবে, আত্মার আত্মীয় হিসাবে। কোন অবস্থায় এসেছিলাম জানেন? হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে অ্যারেস্ট করবে, আমি জীবনের ভয় করি নাই। সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলাপানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম, প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা, কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ। এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে। মূল দায়িত্ব ছিল সরকারের। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই, সরকার আসার প্রয়োজন নাই। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই,
জনগণের ভোটের যাদের দরকার নাই, সে সরকার জনগণের বিপদে আসবে কেন? তার তো আসার প্রয়োজন নেই, তাই তারা আসেনি। আমরা গিয়েছি, গোলা পানিতে নেমেছি, হাঁটু পানিতে নেমেছি, কোমর পানিতে নেমেছি, মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে। তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন, মাটিতে তার পা পড়েনি, পানি তো দূরের কথা। এ দিয়ে হবে না। এই দুঃখী বাংলাদেশের চোখের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে। আমরা পরোয়া করিনি জেল জুলুম হরানিকে, কারো রক্তচক্ষুকে। আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি। যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি। আমাদের সহকর্মীরা দারুণভাবে আমাকে ঋণী করেছেন। সামান্য একটু ইশারা দিয়েছি, ঝাঁপিয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই, সেই সময়টা ছিল মানবতা। আমরা ওই মানবিক বাংলাদেশটা গড়তে চাই। আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী, যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী। আমরা 15.5 বছর লড়াই করেছি, আমরা কিছুই করতে পারিনি। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি দফায় দফায়, মায়েরাও গিয়েছে, এমনকি অবুজ শিশু সহ জেলে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্য আমাদের জাতিকে 15.5 বছর এইরকমই বুক করতে হয়েছে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলিব, দেশকে বদলাই দেব ইনশাল্লাহ। ভালো মানুষ হব, ভালো মানুষের দেশ গড়ব। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া। যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি। কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বৎসরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য করবে। তারাও কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন, তা জানার অধিকার এই জনগণের আছে। ক্ষমতায় যাওয়া চারটিখানি স্বাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। যুবক যুবতীদেরকে যেমন আমরা হাত মজবুত করে দিব শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে, তেমনি দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশও তুলে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত? আমরা দিতে প্রস্তুত, যুবকরা নিতে প্রস্তুত। মোবারকবাদ, তৈরি হয়ে যাও। এবার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62 ভাগ যুবক। এই বার্তা দিচ্ছি, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা ইনশাআল্লাহ। মাদের ব্যাপারে আমাদের অঙ্গীকার, আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের নাই, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ।
সব জায়গায় কাজ করবে। আল্লাহর নবীজির সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয়। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, হক নিয়ে আপনার স্বামীও বসে থাকলে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেব। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন না। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ তাআলা লাজিম। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। বাংলাদেশ ফুলের বাগান, সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাবো, বাগান সাজাবো ইনশাআল্লাহ তাআলা লাজিম। এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি, দল কি, গায়ের চামড়ার রং কি, মুখের ভাষা কি, এটা দেখা হবে না। এখানে দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা, আর তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট, দেশপ্রেম আছে কিনা। যদি ওই দুই জিনিস থাকে, কাজ তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেব না। আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেব না। জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি একটু সাহায্য চাই আপনাদের। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় বুট চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি না। এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি? এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। যারা হাত তুলছে তারাও যাক, আমরাও যাব। আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। একদম সাফ কথা, সহ্য করব না। যদি কোনো দুর্বৃত্ত আপনাদেরকে কোনো কটু কথা বলে, চোখে চোখ রেখে বলবেন, আমি মা, আমি তোমাকে পরোয়া করি না, আমি পরোয়া করি আল্লাহ তাআলাকে। কোনো জায়গায় ধমক দেওয়া হচ্ছে যে দাড়িপাল্লায় ভোট দিলে সেদিন যাইও না, ওইটাও চোখে চোখ রেখে বলে দিবেন, আমি যাব, পারলে তুমি ঠেকাইও। বিড়ালরা পালাবে, দেখবেন পালাবে পিছনের দরজা দিয়ে ইনশাআল্লাহ। আর মায়ের সন্তানদেরকে বলবো, পাহারাদার হয়ে সেদিন মায়ের পাশে থাকবেন। সারা বাংলাদেশের মায়েরা তাদের নিরাপত্তার জন্য তারা বলে যে আমরা এখন এই সংগঠনকে চাই। এটা তাদের অধিকার, এটা তাদের ফ্রিডম অফ চয়েস। এখানে হস্তক্ষেপ করার অধিকার কারণে। ওই যে একজন বোন বলছে না, একটু খোলামেলা পোশাক, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি কারে চান? সে বলে আমি জামাতকে চাই। কেন? যে জামাতের দেশটা ঠিক করতে পারে। কয় যে তাইলে তো আপনি এই কাপড় পরতে পারবেন না। কই পরবো না। আপনার কাপড় বদলে আপনাকে শালীন পোশাক পরতে হবে, পরবো। তো জামাতের কোন জিনিস আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে এটা দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে। এক মানা লক্ষ লক্ষ কোটি মা এখন এক কথাই বলছে, আমরা আমাদের নিরাপত্তার জন্য এই 11 দলকে চাই, বিশেষ করে জামাত ইসলামকে চাই। মায়েরা বড় ঋণী করে ফেললেন আমাদের। দোয়া করবেন আপনাদের এই ঋণ যেন আমরা আমাদের সমস্ত যোগ্যতা দিয়ে পরিশোধ করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমি আর আপনাদের বিরক্তির উদ্রেক করব না। সকাল থেকে এসেছেন, পেটে ক্ষুধা। মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মেজাজ খারাপ হয়ে যায়। এর উপরে আবার কড়া রোদ। এই জন্য এখানে এই কথা রেখে গেলাম। আর যত কথা যত জায়গায় বলেছি সেগুলোই আমাদের অঙ্গীকার। আর এখানকার ব্যাপারে বলছি, 5টা আসন আল্লাহর রাস্তে, সভ্য, সুন্দর, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমি এখন ইনসাফের প্রতীক দাড়িপাল্লা 5 জন ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। প্রথমেই জামালপুর 1, দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জ, অ্যাডভোকেট মৌলানা মোহাম্মদ নাজমুল হক সাইদি। আসেন আসেন ভাই, ডান দিকে আসেন, একটু পাল্লা দেন আমার হাতে। আলহামদুলিল্লাহ।
ধরেন শক্ত করে, ধরেন হাত উঁচু করে। মার্কা আছে? কোন সে মার্কা? জুড়ে সুরে, আরো জুড়ে। 12 তারিখ সকাল সন্ধ্যা সারাদিন সবাই মিলে ইনশাআল্লাহ বিজয়মালা, দাড়িপাল্লা, শুকরান জাজিলা। তারপরে জামালপুর 5 সদর আসন মৌলানা মোহাম্মদ আব্দুল সত্তার, সম্মানিত জেলা আমির, ধরেন শক্ত করে সোনালি এই পাল্লা, ইনসাফের পাল্লা, ইনসাফের পাল্লা, জুড়ে সুরে ইনশাআল্লাহ 12 তারিখ ইনশাআল্লাহ বিজয় হবে। আর একটা ভোট চাইব, দিবেন? সেই ভোটটা হচ্ছে পুরাতন বস্তা পচা সব কিছুকে পায়ের তলে ফেলে দিয়ে নতুন বাংলাদেশের জন্য গণভোটে হা। গণভোটে কি বলবেন? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। এখানে প্রশাসনের বহু স্তরের ভাইরা আছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের ব্যাপারে একটা কথা, আমরা সবাই এদেশের নাগরিক, পরস্পরের সম্পূরক, সাহায্যকারী। আমরা ইনসাফ ভিত্তিক একটা দেশ গড়ার জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা চাই, আপনাদের কোনো আনুকূল্য চাই না। শুধুমাত্র আপনারা নিজের জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত নিউট্রালিটি মেনটেন করে আপনারা দায়িত্বটা পালন করবেন। সেনাবাহিনীর সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা আছেন। এই দুইটা বাহিনী কি করে জানেন? এই বাহিনীতে ঢুকার সময় শপথ নেয় দেশের জন্য জীবন দেব, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। তাদের তুলনা শুধু তাদের সাথে, অন্য কারো সাথে নয়। অন্য কোনো সার্ভিসে এটি নেই। পুলিশের সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। এই একটা বাহিনীর দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি। অনেক সময় দুষ্ট লোককে দূরতে গিয়ে নিজের জীবনটাও চলে যায়। তাদের বেতন আর অন্য সাধারণ কর্মচারী যিনি 8 ঘন্টা ডিউটি করবেন একেবারে মেপে মেপে গড়ির কাঁটা দেখে, তাদের সাথে যদি পুলিশকে তুলনা করা হয় এটা বেইনসাফি। আমরা ইনশাল্লাহ দায়িত্ব গেলে ইনসাফের সাথে যার যেটা মর্যাদা সেই অনুযায়ী বেতন কাঠামো আমরা সাজাবো ইনশাআল্লাহ। সবাইকে সমান দেওয়ার নাম ইনসাফ নয়, যার যেটা পাওনা তার হাতে ন্যায্যতার ভিত্তিতে তুলে দেওয়ার নাম ইনসাফ। সেদিন সরকারি কর্মচারীরা মনের আনন্দে ইনশাআল্লাহ কাজ করবেন, কাউকে আর অন্য পথে রুজি করার কোনো চিন্তা করতে হবে না। তারা সেদিন সম্মানের সাথে, গর্বের সাথে মাথা উঁচু করে তার যোগ্যতা উজাড় করে এই জাতিকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশটি চাই, হাতে হাত মেলাতে চাই। এ দেশকে আর কাউকে বিভক্ত করার সুযোগ দিব না ইনশাআল্লাহ। আসুন এবার আল্লাহর নামে শুকরিয়া আদায় করে বিদায় নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব